وعلى آله وأصحابه أجمعين। অসংখ্য শুকরিয়া জানাচ্ছি মাওলানা মিজানুর রহমানকে আমাকে আসলে আজকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং শুকরিয়া জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানের যারা ইসলামী অর্থনীতি এবং হালাল অর্থনীতিকে আপামর জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগকে গ্রহণ করেছে। ক্লাস শুরু করার পূর্বে, এটা যেহেতু আমার সাথে আপনাদের প্রথম মুলাকাত, তাই আমি চাচ্ছিলাম একটা শর্ট ইন্ট্রোডাকশন এপিসোড যদি হয়ে যেত তাহলে ক্লাসটা আরো স্মুথ হতো এবং আমি আপনাদের আসলে বুঝতে পারতাম যে এখানে যারা অংশগ্রহণ করেছে পার্টিসিপেন্ট তারা আসলে কে কোথায় আছে, একটা ফ্যামিলিয়ার একটা ভাব তৈরি হতো আর কি। সো আপনারা যদি একটুখানি প্রত্যেকেই একদম স্বল্প করে জাস্ট আপনার নাম, আপনি কি করছেন, শেয়ার মার্কেট নিয়ে কিছু আলোচনা করব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ক্লাস শুরু করার পূর্বে আমরা যে ইনফরমেশন গুলো নিয়ে আলোচনা করব দয়া করে প্রত্যেকে ইনফরমেশন গুলো একটু নোট নিবেন। কারণ হলো আসলে আমি আপনাদেরকে কিছুক্ষণ পরপরই গিয়ে ইনশাল্লাহ হয়তো আপনাদের নাম নিয়ে নিয়ে জিজ্ঞাসা করব যে আসলে বিষয়টা সম্পর্কে আমরা কি বলেছি। সো তখন যেন কাউকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, এই জন্য দয়া করে একটু নোট নিবেন। একজন হ্যান্ড রেইজ করেছিলেন, আপনি কি কিছু বলবেন? একজন হ্যান্ড রেইজ করেছিলেন, আচ্ছা, হ্যান্ড আবার উনি নামিয়ে ফেলেছে। ঠিক আছে, শুক্রিয়া। আমরা তাহলে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। সো প্রথমেই আমরা একটুখানি দেখি, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যখন কেউ কথা বলবেন দয়া করে তখন আনমিউট করবেন, এর বাকি সময় আপনারা দয়া করে সকলে একটু মিউট করে রাখবেন। জাস্ট যখন কথা বলবেন বা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন তখনই আনমিউট করবেন। জি। সো আমরা শেয়ার মার্কেটের পরিচিতি, ইতিহাস, শেয়ার মার্কেটের সারিয়া বিশ্লেষণ, কোম্পানির শেয়ারের সারিয়া বিশ্লেষণ, কোম্পানির শেয়ারের লেনদেনের সারিয়া বিধান ইত্যাদি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমি আছি আপনাদের সাথে আহসানুল ইসলাম। আমি বাহরাইনের আইইউপি থেকে সার্টিফাইড শারিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর। এছাড়া বাংলাদেশে ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হলো সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজ। এটি 2 বছর মেয়াদী ইসলামী অর্থনীতিতে উচ্চ শিক্ষা নিয়ে কাজ করে। সো আমি সে প্রতিষ্ঠানে বর্তমানে ভাইস প্রিন্সিপাল এবং ডেপুটি মুফতি হিসেবে আছি। এছাড়া আমি বর্তমানে আইএফআইসি ব্যাংকের ইসলামিক যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে শারিয়া সুপারভাইজারি কমিটির মেম্বার হিসেবে আছি, এবং আইসিবি ইসলামিক ব্যাংকের শারিয়া সুপারভাইজারি কমিটি মেম্বার হিসেবে আছি। আইএফএ কনসালটেন্সির সিনিয়র ট্রেনার এবং শারিয়া কনসালটেন্ট হিসেবে আছি। আর এত সব আসলে পরিচয়ের উপরে ছাপিয়ে যায় যে পরিচয়টা, সেটা হলো আজকে আমি আপনাদের সাথে থাকতে পেরেছি, এই জন্য আমার কাছে খুবই আনন্দ লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মোলাকাতকে কবুল করুন। প্রথমে চলে যাচ্ছি শেয়ার মার্কেটের পরিচিতি ও ইতিহাস নিয়ে। সো পরিচিতি আলোচনা করার পূর্বে আমরা একটুখানি দেখব যে এই যে শেয়ার মার্কেটটা আসলে কি, বা শেয়ার মার্কেটে আমরা আসলে কি করি। সো এই আলোচনা করার পূর্বে আমরা একটুখানি জেনে নেই যে আমরা যে বিনিয়োগ করি, নানান সময় নানান মানুষ নানান জায়গায় বিনিয়োগ করে, কেউ ব্যবসায় বিনিয়োগ করে, কেউ হয়তো অন্য কোথাও বিনিয়োগ করে। সো এই বিনিয়োগটাকে মোটা দাগে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ইকুইটি ফাইন্যান্স, আরেকটাকে বলা হয় ডেট ফাইন্যান্স। ইকুইটি মানে হলো মালিকানা ভিত্তিক বিনিয়োগ পদ্ধতি। ফর এক্সাম্পল, হাসান হীরা ভাইয়ের একটা কোম্পানি আছে। সো হাসান হীরা ভাই সে কোম্পানিটার মধ্যে আরো বেশি এখন এক্সপেনশন করতে চাচ্ছে, আরো বিস্তৃত করতে চাচ্ছে। সো বিস্তৃত করার জন্য ওনার লাগবে ক্যাপিটাল, বাট ওনার কাছে ক্যাপিটাল নেই, সাফিসিয়েন্ট ক্যাপিটাল নেই। সো উনি ক্যাপিটালের জন্য আরো মানুষকে এখানে ইনভাইট করছে। সো মশিউর রহমান ভাই, ইয়াসিন মোল্লা ভাই, ওনার এই কোম্পানিতে বিনিয়োগ করলো। ফর এক্সাম্পল, হাসান হীরা ভাইয়ের যে কোম্পানিটা, এই কোম্পানিটার মূল্য হলো 1 কোটি টাকা। আমরা জাস্ট একটা এক্সাম্পল ধরে নিচ্ছি। সো এই 1 কোটি টাকার এখন এই কোম্পানিতে আপনার মশিউর রহমান ভাই তিনি আরো 50 লাখ টাকা বিনিয়োগ করলেন, ইয়াসিন মোল্লা ভাই আরো 50 লাখ টাকা বিনিয়োগ করলেন। বুঝতে পেরেছেন? সো তাহলে দেখেন এই কোম্পানিটা এখন দাঁড়ালো হলো আপনার 2 কোটি টাকার একটা কোম্পানি। সো এই কোম্পানির মাঝে এখন যে মালিকানা ছিল, একক মালিকানা আগে হাসান হীরা ভাইয়ের ছিল, বাট এখন এই মালিকানার বিষয়টা আমাদের ডিভাইডেড হয়ে যাচ্ছে 3 জনের মাঝে। হাসান হীরা ভাইয়ের এখানে 50%, মশিউর রহমান ভাই 25%, ইয়াসিন মোল্লা ভাই 25%। তাহলে বিনিয়োগ করে আমরা একটা জায়গার মালিকানা গ্রহণ করলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো শেয়ার মানে কি?
ইকুইটি মানে হলো এই মালিকানা। সো ইকুইটিকেই আপনার ইকুইটি আমরা এই জন্যই বলছি কারণ শেয়ার মার্কেটের পরিভাষায় এটাকে ইকুইটি বলা হয়। এটাকে আমরা শেয়ার বলে থাকি, যে শেয়ারের মধ্যে তার এত পার্সেন্ট বিনিয়োগ বা ওই কোম্পানিতে সে এত টাকা বিনিয়োগ করেছে, এর মানে হলো ওই কোম্পানির এত পার্সেন্টের মালিকানা সে এখন হোল্ড করছে। বুঝতে পেরেছেন? ইন দ্য আদার হ্যান্ড আরেকটা ফাইন্যান্সের পদ্ধতি আছে, সেটাকে আমরা বলি ডেট ফাইন্যান্স। ডেট মানে হলো ঋণ ভিত্তিক বিনিয়োগ পদ্ধতি। সো যেমন আমরা একটু লক্ষ্য করি, সরকারের যখন নাকি বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস। জি, মশিউর রহমান ভাই কিছু বলবেন? সকালে নিয়ে আসলেন তো মশিউর রহমান ভাইকে আপনি কিছু প্রশ্ন করবেন? দয়া করে যদি কেউ প্রশ্ন না করেন একটু মিউট রাখবেন। আচ্ছা, সো ডেট ফাইন্যান্সিং কেমন? সরকারের যখন ক্রাইসিস দেখা দেয় তখন সরকার বিভিন্ন সময় বন্ড ছাড়ে। আপনারা জানেন যে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি ইত্যাদি ছাড়ে। সো এগুলো ছেড়ে সরকার মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে, এবং সরকার আমার কাছ থেকে যে সরকার টাকাটা নিল, এইটার আপনার নিশ্চয়তা স্বরূপ সরকার আমাকে একটা কাগজ দেয়, একটা সার্টিফিকেট দেয়, সেটাকে বলা হয় বন্ড সার্টিফিকেট বা বিল সার্টিফিকেট। সো ঠিক একই রকম ভাবে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিং আছে, যেমন মুরাবাহা, সালাম, ইস্তিসনা, বাইয়ে মুআজ্জাল। এগুলোর মাধ্যমেও আমরা যখন বিনিয়োগটা করি। নাইম ভাই কিছু বলবেন? জি, একটু মিউট রাখেন, না বললে মিউট রাখেন দয়া করে সকলে। জি, আপনারা যদি কারো আপনাদের যদি সুযোগ হয় ক্যামেরা ওপেন রাখার, তাহলে খুব ভালো হয়। তাহলে আমাদের ক্লাসটা ভার্চুয়ালি হলো আমাদের কাছে অনেকটা লাইভ ক্লাস মনে হবে। সো আমি সকলকে রিকোয়েস্ট করব, যাদের আসলে সুযোগ আছে আপনারা ক্যামেরা ওপেন করে রাখবেন, আর একটুখানি দয়া করে আপনাদের মাইক্রোফোনটাকে মিউট করে রাখবেন। আসসালামাইকুম। জি হযরত, সামান্য যদি একটু শুরুতে যদি বলা যায়, আমি আসলে এক মিনিট দেরি হয়ে গেছিল সেই জন্য। আমরা এটা পরে রিক্যাপ করবো ইনশাআল্লাহ। সো ফাইন্যান্সিং এর আরো কিছু পদ্ধতির কথা বলছিলাম, যে মুরাবাহা, সালাম, ইস্তিসনা, বাইয়ে মুআজ্জাল। আমাদের এটা রেকর্ড হচ্ছে, তো আপনি ইনশাআল্লাহ রেকর্ডটা শুনে নিতে পারবেন। যারা দেরিতে আসতেছেন কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ রেকর্ড শুনে নিলে আপনি বুঝে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো মুরাবার মাধ্যমে আমি যখন বিনিয়োগ করলাম কারো কাছে মুরাবাহায় বাকিতে, সো বাকিতে বিনিয়োগ করার ফলে, যেমন আমরা ধরে নেই যে মশিউর রহমান ভাই আজকে মুরাবাহার ভিত্তিতে কোন একটা দোকান থেকে 50 লাখ টাকা বা 50,000 টাকার কোন একটা জিনিস ক্রয় করেছেন। সো ক্রয় করার ফলে ওনার এখন এই যে দোকানদার যে আপনার কাছে বিনিয়োগটা করলো, এই বিনিয়োগটা কিন্তু বাকিতে হয়ে গেল। বাকি মানে হলো এখানে একটা ঋণ আপনার উপরে ক্রিয়েট হয়েছে। এই ঋণটাকে আমরা বলি দাইন। সো কিসের দাইন ক্রিয়েট হয়েছে? যেমন মশিউর রহমান ভাই, আপনি যে পণ্যটা নিয়ে চলে এসেছেন, এই পণ্যর মূল্যটা দেওয়া এখন আপনার উপর আবশ্যক হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? সো এটাকে আমরা ডেট ফাইন্যান্স বলতেছি। এখানে ফাইন্যান্সিং এর আরো বেশ কিছু আমরা পদ্ধতি এখানে নিয়ে এসেছি বিনিয়োগের। আমাদের সমাজে আমরা যে বিনিয়োগগুলো করি, এই বিনিয়োগগুলো অনেক প্রকারে বিভক্ত হয়। কখনো কখনো বিনিয়োগটা ডিরেক্ট হয়, কখনো ইনডিরেক্ট হয়। এটা প্রথমটা তো আমরা আলোচনা করলামই মাত্র। ঋণ ভিত্তিক বিনিয়োগ হয়, মালিকানা ভিত্তিক বিনিয়োগ হয়। আবার বিনিয়োগটা কখনো শর্ট টার্মের জন্য হয়, কখনো লং টার্মের জন্য হয়। যেমন শর্ট টার্ম বলতে বোঝানো হয় মার্কেটের মাঝে 1 ইয়ার, লেস দেন 1 ইয়ার, মানে 1 বছরের কম যেগুলো হয় সেগুলো শর্ট টার্মের জন্য হয়। আর মোর দেন 1 ইয়ার যেগুলো হয় সেগুলোকে বলা হয় লং টার্মের জন্য। আচ্ছা, আবার এই বিনিয়োগটা কখনো মানি মার্কেটে হয়, কখনো ক্যাপিটাল মার্কেটে হয়। মানি মার্কেট বলতে কি বোঝায়? মানি মার্কেট বলতে এই যে যত ধরনের আপনার ব্যাংক আছে বা যারা ফরেন এক্সচেঞ্জ মার্কেট আছে, যারা অর্থাৎ বৈদেশিক মুদ্রা নিয়ে যারা কাজ করে, এগুলোকে মানি মার্কেট বলে। আচ্ছা, এর বাহিরে আপনার ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট কাকে বলে? এই যে আপনার শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটের পাশাপাশি আবার ডেরিভেটিভস মার্কেট আছে, যেগুলো আমাদের বাংলাদেশে এখনো নেই ডেরিভেটিভস, তাই আমরা সে আলোচনাতে যাব না। বাট ক্যাপিটাল মার্কেটের অনেক বিস্তৃতি আছে, অনেক বড় বিস্তৃতি আছে আর কি। সো আমাদের দেশে কেবলমাত্র ক্যাপিটাল মার্কেটের একটাই পাওয়া যায়, সেটা হলো শেয়ার মার্কেট। সো শেয়ার মার্কেটের মধ্যে আসলে আমরা দেখতে পাই যে শেয়ার মার্কেটের দুই রকমের হয়, একটা হলো প্রাইমারি হয় এবং একটা সেকেন্ডারি হয়। প্রাইমারি বলতে বোঝানো হয় শেয়ারের মাঝে কোন একটা কোম্পানি, ফর এক্সাম্পল আমরা ধরি যে রাসেল ভাইয়ের একটা কোম্পানি আছে। সো রাসেল ভাইয়ের সে কোম্পানিটা আপনার প্রথম একদম সর্বপ্রথম সেটা শেয়ার মার্কেটে এসেছে তাদের শেয়ারকে বিক্রি করার জন্য, শেয়ারকে ছাড়ার জন্য। সো সর্বপ্রথম কোম্পানি যে শেয়ারটা মার্কেটে নিয়ে আসে, এই শেয়ারটাকে বলা হয় আইপিও শেয়ার। আপনারা দয়া করে একটু নোট রাখবেন, আইপিও শেয়ার।
আইপিও শেয়ারের মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। আচ্ছা, সো এরপরে আপনার যখন ওনার এই কোম্পানিটা মার্কেটের মধ্যে আলহামদুলিল্লাহ চলমান আছে, সো আমরা ধরে নেই যে মোহাম্মদ আনোয়ার ভাই ওই কোম্পানির একটা শেয়ার ক্রয় করেছে, বুঝতে পেরেছেন? এখন উনি চিন্তা করতেছে শেয়ারটাকে আমি আমার কাছে লং টাইমের জন্য রাখবো না, আমি এটা মার্কেটে সেল করে দিব। সো মার্কেটে যে সেল করে দিবে, মার্কেটে সেল করে দেওয়ার জন্য ওনার যে প্রসেস, সো ওই যে প্রসেসটা মার্কেটে যে উনি এখন সেল করে দিবে, অন্য আরেকজন মার্কেট থেকে এটাকে ক্রয় করে নিবে, এটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। বুঝতে পেরেছেন? তো প্রথমটা হলো আপনার প্রাইমারি মার্কেট, এই দ্বিতীয়টা হলো আপনার সেকেন্ডারি মার্কেট। প্রথম মার্কেটের মাঝে বিক্রেতা হলো কোম্পানি, ক্রেতা হলো সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ যারা শেয়ার হোল্ডার হতে চায়। আর সেকেন্ডারি মার্কেটের মাঝে বিক্রেতাও হলো সাধারণ পাবলিক, সাধারণ শেয়ার হোল্ডার, কমন শেয়ার হোল্ডার, আবার যারা ক্রেতা তারা হলো কমন শেয়ার হোল্ডার। আচ্ছা, আরেকটা মার্কেট হলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের মাঝেও মানুষ মানুষ বিনিয়োগ করে, যেমন লাইফের মধ্যে মানুষ বিনিয়োগ করে, জেনারেলের মধ্যে মানুষ বিনিয়োগ করে। আরেকটা ফাইন্যান্সিং মার্কেটের নাম হলো মাইক্রো ফাইন্যান্স, অর্থাৎ ক্ষুদ্র ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা, ক্ষুদ্র বিনিয়োগের ব্যবস্থাপনা, ইত্যাদি ইত্যাদি। যেমন আমাদের বাংলাদেশে ব্র্যাক, আশা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোম্পানি আছে যারা এই মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করে। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বললাম, যেমন বাংলাদেশে মানি মার্কেটের কথা বললাম, এরপরে হলো আপনাদেরকে ক্যাপিটাল মার্কেটের কথা বললাম, ইত্যাদি ইত্যাদি কথা বললাম। আপনারা জানেন যে এই যে ফাইন্যান্সিয়াল যত মার্কেট আছে না, অর্থাৎ অর্থনীতি নিয়ে যারা কাজ করে, অর্থ নিয়ে যারা কাজ করে, এগুলাকে বলা হয় হাইলি রেগুলেটেড ইনস্টিটিউশন, অর্থাৎ এগুলো খুব বেশি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। হ্যাঁ, আপনারা এখন প্রশ্ন তুলতে পারেন, হাইলি রেগুলেটেড হলে কিভাবে আপনার এগুলো কারাপ্টেড হলো? কারাপ্টেড হলো বলতে গত এই যে ফ্যাসিস্টের আমলে প্রত্যেকটা ব্যাংক থেকে লুটপাট হলো। So, ওইটা ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস বলতে আমি এই জন্য বলছি, হাইলি রেগুলেটেড এটা ঠিক আছে, বাট যখন রেগুলেটর বডির মধ্যে যারা আছে তারা নিজেরাই এটাকে কারাপ্ট করার চিন্তা করে, তখন আমি আপনাদের আসলে বাধা দিয়ে রাখতে পারবো না। বাট এমনি এটা হাইলি হাইলি রেগুলেটেড, নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটা আইন আছে, যেমন দেখতে পাচ্ছেন দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991, ইত্যাদি ইত্যাদি আপনার আইন আছে, আইনের মাধ্যমে এগুলোকে রেগুলেট করে। এবার আমরা একটুখানি দেখি যে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কারা বা কারা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে এক নম্বরে দেখি মানি মার্কেট। মানি মার্কেট হলো যেমন এই যে ব্যাংক ইত্যাদি ইত্যাদি আছে, এই মানি মার্কেটকে, গোটা মানি মার্কেটটাকে, ব্যাংক আছে এর মধ্যে, এনবিএফআই আছে অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, হ্যাঁ, এরপর হলো আপনার হাউস বিল্ডিং ফাইন্যান্স আছে, এবং আপনার বিভিন্ন ধরনের যে ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে। সো এগুলোকে সবগুলোকে নিয়ন্ত্রণ করে হলো বাংলাদেশ ব্যাংক। সো বাংলাদেশ ব্যাংক হলো রেগুলেটর বডি। নাম্বার 2, ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটকে নিয়ন্ত্রণ করে বিসেক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। জি, জি বলুন। আচ্ছা, সরি। এরপরে হলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কে আপনার রেগুলেট করে হলো ইদরা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, এরা এগুলো নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। মাইক্রো ক্রেডিট যত আছে এগুলোকে রেগুলেট করে হলো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। তো আমাদের আজকের যেহেতু মূল আলোচ্য বিষয় হলো ক্যাপিটাল মার্কেট নিয়ে, ক্যাপিটাল মার্কেটের মাঝে কি কি উপকরণ আছে বা ক্যাপিটাল মার্কেটের কি কি ইনস্ট্রুমেন্ট আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা যদি আমরা একটুখানি দেখি, তো প্রথমে আমরা দেখতে পাই যে ইকুইটি ভিত্তিক উপকরণ, অর্থাৎ মালিকানা ভিত্তিক যে উপকরণগুলো আছে, এগুলোর মাঝে আছে কি কি? কমন শেয়ার আছে, এরপরে আছে আপনার প্রেফারেন্স শেয়ার আছে, এরপরে মিউচুয়াল ফান্ড আছে, হ্যাঁ, এগুলো হলো আপনার শেয়ার ভিত্তিক, মালিকানা ভিত্তিক। 2 নম্বরে আমার এখানে প্রত্যেকটার সংজ্ঞা দেয়া আছে, আপনারা পরবর্তীতে সংজ্ঞাগুলো দেখে নিলে ইনশাল্লাহ সবকিছু বুঝে যাবেন। আমাকে বলা হয়েছে যে আমার সময় মাত্র 1 ঘন্টা, সো যার কারণে আমি হয়তো সব বিষয়গুলোকে আপনাদের সামনে হয়তো বলতে পারবো না, আমি জাস্ট আপনাদেরকে টাচ দিয়ে যাব, আপনারা ইনশাল্লাহ দেখে নিলে আরো বেশি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, নাম্বার 2 হলো আপনার ঋণ ভিত্তিক উপকরণ, ডেট ইনস্ট্রুমেন্ট। ডেট ইনস্ট্রুমেন্ট এগুলো ক্যাপিটাল মার্কেটে লেনদেন হয়। ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি আছে? যেমন কর্পোরেট বন্ড আছে, হ্যাঁ, বন্ড আছে, এরপরে গভর্নমেন্টের বিভিন্ন সিকিউরিটিজ আছে, সুকুক আছে, ডিবেঞ্চার আছে। এই প্রত্যেকটাই যা যা বললাম, গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, সুকুক, ডিবেঞ্চার ইত্যাদি, এগুলো হলো ক্যাপিটাল মার্কেটে লেনদেন করা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা,
এরপরে সর্বশেষ হলো হাইব্রিড উপকরণ, এগুলোতে ইকুইটি এবং ঋণের বৈশিষ্ট্য মিলিত থাকে, যেমন কনভার্টিবল বন্ডস। কনভার্টিবল বন্ডস বলতে কাকে বলে, বন্ড কাকে বলে এটা তো আমরা প্রথমেই বলে আসলাম। বন্ড বলা হয় হলো আপনার, যেমন ওই যে রাসেল ভাইয়ের একটা কোম্পানির কথা আমরা বলেছিলাম, সো ওনার কোম্পানিতে উনি মালিকানা অন্যকে দিতে চাচ্ছে না, কিন্তু আবার ওনার ক্যাপিটালও প্রয়োজন, পুঁজিরও প্রয়োজন। সো মালিকানা অন্যকে না দিয়ে আমি পুঁজিটাকে সংগ্রহ করার যে পদ্ধতি, সেটার একটা পদ্ধতির নাম হলো বন্ড। বুঝতে পারছেন? এখন এই বন্ডটার কনভার্টিবল বন্ড কাকে বলে? কনভার্টিবল বন্ড হলো, একটা এক্সাম্পল আমরা নেই তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। রাসেল ভাইয়ের কোম্পানিতে উনি আজকে আপনার আহ ওনার কোম্পানিতে টাকা লাগবে হলো 50 লাখ টাকা। সো এটার জন্য উনি বন্ড ছেড়েছে। আমরা ইয়াসিন মোল্লা ভাইকে দেখতে পাচ্ছি। সো ইয়াসিন মোল্লা ভাই মনে করেন যে আজকে 20 লাখ টাকার বন্ড কিনে নিয়েছে। কিনে নেওয়ার পরে এই বন্ডের একটা মেয়াদ থাকে। এই বন্ডের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, ওই মেয়াদের পরে স্বাভাবিকভাবে বন্ডের নিয়ম অনুসারে ইয়াসিন মোল্লা ভাইকে ওই টাকাটা ফেরত দেওয়ার কথা। কিন্তু কনভার্টিবল বন্ডের মাঝে পুরো টাকাটা ফেরত দেওয়া হয় না, বরং বন্ডের যে টাকাটা ছিল সেই টাকাটাকে রাসেল ভাইয়ের কোম্পানির শেয়ারে রূপান্তর করে ফেলা হয়। বুঝতে পেরেছেন? বন্ডের মূল টাকাটাকে শেয়ারে রূপান্তর করা হয়, এই জন্য এটাকে কনভার্টিবল বন্ড বলা হয়। আবার আরেকটা হলো কনভার্টিবল প্রেফারেন্স বন্ড। প্রেফারেন্স বলা হয় আপনার এমন এমন শেয়ারকে, যে শেয়ারের মাঝে আপনাকে, যিনি এই প্রেফারেন্স শেয়ার হোল্ডার হয়, তাকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রেফারেন্স মানে হলো অগ্রাধিকার দেওয়া। কি ধরনের অগ্রাধিকার দেওয়া হয়? দুই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। একটা হলো প্রফিট হলে সর্বপ্রথম তাকে প্রফিট দেওয়া হয়, আরেকটা হলো কোম্পানি যদি নাকি নিঃশেষ করে ফেলা হয়, সো তখন সর্বপ্রথম প্রেফারেন্স শেয়ার হোল্ডারের টাকাটাকে দেওয়া হয়, এরপরে বাকিদের টাকা দেওয়া হয়। আচ্ছা, একটুখানি আমরা বুঝি যে ক্যাপিটাল মার্কেট আর হলো শেয়ার মার্কেট, দুইটা কি এক নাকি দুইটা ভিন্ন? আপনারা কেউ কি একটু বলতে পারবেন ক্যাপিটাল মার্কেট আর শেয়ার মার্কেট দুইটা কি এক নাকি ভিন্ন? যে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, যে কেউ আনমিউট করে আমার সাথে এখন কথা বলতে পারেন। প্রশ্নটা আমরা আবারও করছি, ক্যাপিটাল মার্কেট আর শেয়ার মার্কেট এক নাকি ভিন্ন? আসসালামু আলাইকুম। জি, ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন বিজনেসটা বিবৃতি থাকে, আর শেয়ার মার্কেটে তো হয়তো নির্দিষ্ট কিছু থাকে। শুক্রিয়া, শুক্রিয়া, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। জি এক্স্যাক্টলি, নাইম ভাই যেটা বলেছেন একদম সঠিক বলেছেন। ক্যাপিটাল মার্কেটটা হলো বিস্তৃত। ক্যাপিটাল মার্কেটের একটা অংশের নাম হলো শেয়ার মার্কেট। বুঝতে পেরেছেন? ক্যাপিটাল মার্কেটের আরেকটা অংশের নাম হলো ডেরিভেটিভস। ক্যাপিটাল মার্কেটের মধ্যে আরেকটা অংশের নাম হলো ডিবেঞ্চার। ক্যাপিটাল মার্কেটের মধ্যে আরেকটা অংশের নাম হলো বন্ডস। অনেকগুলো বিষয় মিলিয়ে হলো ক্যাপিটাল মার্কেট হয়। বুঝতে পেরেছেন? আর শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট হলো ক্যাপিটাল মার্কেটের একটা অংশের নাম। আচ্ছা, এখানে আপনারা ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত বেশ কিছু আমি এখানে আপনাদের জন্য জার্গন নিয়ে এসেছি, অর্থাৎ বিভিন্ন ধরনের টার্মিনোলজি নিয়ে এসেছি। এগুলো যদি আপনারা একটুখানি দেখে নেন তাহলে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আপনারা আরো একটা ক্লিয়ার ধারণা পাবেন, যে ইন্ডেক্স কাকে বলে, বুল মার্কেট কাকে বলে, বিয়ার মার্কেট কাকে বলে। দেখবেন যে ক্যাপিটাল মার্কেটে আলোচনা করতে গেলেই দুইটা জিনিস দেখায়, একটা হলো বুল অর্থাৎ ষাঁড়, আর একটা হলো বিয়ার ভাল্লুক। বুল মার্কেট মানে হলো যখন মার্কেট খুব ঊর্ধ্বমুখী থাকে তখন এটাকে বুল মার্কেট বলে, মার্কেট যখন নিম্নগতি তখন এটাকে বিয়ার মার্কেট বলে। আইপিও মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, যখন সর্বপ্রথম কোম্পানি প্রথমবারের মতো শেয়ার ছাড়ে সেটাকে আপনার আইপিও শেয়ার বলা হয়। আর ইন্ডেক্স মানে হলো পুঁজিবাজারের মাঝে আপনি ধারণা নেওয়ার জন্য যে মার্কেটের অবস্থাটা কি এখন, মার্কেট কি ঊর্ধ্বগতিতে নাকি মার্কেট নিম্নগতিতে, কোম্পানির শেয়ারের বর্তমানে কি অবস্থায় আছে, এই জিনিসটাকে বোঝানোর জন্য তারা একটা চার্ট করে, ওই চার্টের মাধ্যমে, ইন্ডেক্স সূচকের মাধ্যমে আমাদেরকে একটা ধারণা দেয়, ওই জিনিসটাকে ইন্ডেক্স বলা হয়। আচ্ছা, ডিভিডেন্ড। আচ্ছা, এবার একটুখানি বলেন তো, একটা প্রশ্ন আপনাদেরকে করি আমি, ডিভিডেন্ড আর প্রফিট কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? ডিভিডেন্ড আর প্রফিট কেউ বলতে পারবেন? উস্তাদ, ভিন্ন ভিন্ন দুইটা জিনিস। আচ্ছা, শুক্রিয়া, জি শুক্রিয়া। জি, ডিভিডেন্ড আর প্রফিট দুইটা ভিন্ন জিনিস। কারণ হলো একটা কোম্পানি যখন প্রফিট করে, প্রফিট থেকে একটা অংশকে সে রিজার্ভ আকারে রাখে, একটা অংশকে সে আপনার প্রভিশন আকারে রাখে, ইত্যাদি ইত্যাদি রাখার পরে এজিএম করা হয়। এজিএম মানে হলো অ্যানুয়াল জেনারেল মিটিং। সো এজিএম এর মধ্যে যখন
তারা সিদ্ধান্ত নেয় যে এই বছর আমরা আমাদের শেয়ার হোল্ডারদের মাঝে কতটুকু অংশ, প্রফিটের কতটুকু অংশ আমরা ভাগ করব, ডিভাইড করব, ওইটাকে জাস্ট ডিভিডেন্ড বলা হয়। বুঝতে পেরেছেন? ব্রোকার, ব্রোকার বলতে কাকে বোঝানো হয়? আপনি শেয়ার বাজারে যখন কোন একটা শেয়ার কিনতে যাবেন, আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এই অ্যাকাউন্ট ওপেনটা আমরা এখানে দেখে নিই একটুখানি। এই যে দেখেন নিচে একটা, আচ্ছা দাঁড়ান আমি একটুখানি হাইলাইটেডটা নিয়ে নিই। এই যে আমার লেজার পয়েন্টটা দেখা যাচ্ছে, একটু ইনশিওর করেন তো আমাকে একজন। জি জি উস্তাদ। আচ্ছা আচ্ছা। তো এই যে বিও অ্যাকাউন্ট, আপনারা সকলেই জানেন যে আপনি যদি কোনো ব্যাংকে কোনো টাকা ডিপোজিট, কোনো টাকা রাখতে চান, তাহলে ব্যাংকে টাকা রাখার উপায় কি? অ্যাকাউন্ট ওপেন করা। অ্যাকাউন্ট ওপেন করা ছাড়া আপনি ব্যাংকে কোনো টাকা রাখতে পারবেন না। সো ঠিক একই রকম ভাবে আপনি যদি ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে চান, সো বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সেই অ্যাকাউন্টের নাম হলো বিও অ্যাকাউন্ট। বিও অ্যাকাউন্ট মানে হলো, এটার ফুল ফর্ম হলো বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। বুঝতে পেরেছেন? এই অ্যাকাউন্টটা করবেন কোথায়? এই অ্যাকাউন্টটা করবেন হলো বিভিন্ন ব্রোকারেজ হাউসের মধ্যে। হ্যাঁ, এগুলাকে ব্রোকার ব্রোকার হাউস বলে, আবার কখনো কখনো সিকিউরিটিজ বলে, আর এগুলোকে শেয়ার মার্কেটের পরিভাষায় বলা হয় ট্রেক হোল্ডার। ট্রেক হোল্ডার, এই যে ট্রেক হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটের শেয়ার বাজার হলো দুইটা। ক্যাপিটাল মার্কেটের মধ্যে যে শেয়ার বাজার আছে, শেয়ার মার্কেট দুইটা। একটা হলো ডিএসই আর একটা হলো সিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই ঢাকা স্টক এক্সচেঞ্জের অধীনে এরকম ব্রোকারেজ হাউস আছে 360টা, যেগুলোতে গিয়ে আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি সহজে তাদের মাধ্যমে শেয়ার লেনদেন, শেয়ার কেনাবেচা করতে পারেন। আরেকটা হলো আপনার সিএসসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তাদের এরকম ট্র্যাক হোল্ডার আছে 160টা। যে কোনো একটাতে গিয়ে আপনি চাইলে বিও অ্যাকাউন্ট ওপেন করে আপনি আপনার লেনদেন করতে পারেন। আর এই যে আমি সামনে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমরা হয়তো ওয়েবসাইটে যাব। সো ওয়েবসাইটে গিয়ে আমরা যখন সরাসরি ট্রেডিং হচ্ছে, অর্থাৎ সরাসরি লাইভ ট্রেডিং হচ্ছে আজকে, এখন তো মার্কেট ওপেন আছে, 2টা পর্যন্ত মার্কেট ওপেন থাকবে, ওইটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম যদি আমার বিও অ্যাকাউন্ট থাকতো। বাট আমার যেহেতু বিও অ্যাকাউন্ট নেই, সো যার কারণে আমি আপনাদেরকে ওইটা সরাসরি দেখাতে পারবো না যে এখন লেনদেন কেমন করে লেনদেনটা হচ্ছে। আপনাদের এখানে যারা আছেন কারো যদি বিও অ্যাকাউন্ট থাকে, সো আপনি একটু দয়া করে আমাদের সাথে স্ক্রিন শেয়ার দিয়ে আমাদেরকে দেখাতে পারেন, তাহলে আমরা সকলেই উপকৃত হব। কারো যদি থেকে থাকে আপনি একটুখানি চ্যাট বক্সে লিখে রাখেন যে ওস্তাদ আমার আছে, তাহলে আমরা সময় করে আপনার কাছ থেকে সেটা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বোনাস শেয়ার, রাইট শেয়ার, এগুলো বিভিন্ন ইস্তেলাহাত আপনারা একটু উস্তাদ দেখে জি, নিন। জি। একটু যদি বলতাম, আমাদের এই ক্লাসটা তো এই টাইমে তো, তো এখানে অনেক ভার্সিটির স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আচ্ছা আমেরিকান ইউনিভার্সিটির একজন প্রফেসরও ছিলেন আমাদের সাথে, এছাড়া কমিউনিটি আচ্ছা মার্কেটের কয়েকজন ব্যক্তিরা ছিলেন। তাদের আচ্ছা আচ্ছা হয়তো আজকে তো মানে চাকরি মানে অফ ডে না, তো এই জন্য আর কি তারা এখন কর্মরত আছে, হয়তো তারা রেকর্ডটা আচ্ছা ভালো করে শুনবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, জি ঠিক আছে, এই জন্য শুক্রিয়া হয়তো ইনশাআল্লাহ। আপনার প্রশ্নের উত্তরগুলো তারা সকলেই অ্যান্সার দিবে আর কি, যারা আর কি ওই যে আচ্ছা, হ্যাঁ যেটা বললেন ভিউ অ্যাকাউন্ট হয়তো অনেকেরই আছে, কিন্তু এখানে যারা আছে আমরা হ্যাঁ সকলেই হ্যাঁ। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মোটামুটি। আচ্ছা 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 আচ্ছা। শুক্রিয়া শুক্রিয়া, জাজাকাল্লাহ আপনার ক্লিয়ার করার জন্য, জাজাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা একটুখানি এই 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 স্লাইডটা একটুখানি দেখি। এটা একটু গুরুত্বপূর্ণ স্লাইড, কারণ হলো এই যে ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে অনেক সময় আমাদেরকে মানে হিমশিম খেতে হবে যে এই প্রতিষ্ঠানটা আবার কি, বা এটা আবার কোত্থেকে আসলো। সো এর মধ্যে একটা হলো বিসেক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, যারা গোটা ক্যাপিটাল মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর হলো ডিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেটা আমি মাত্র বলে এসেছি। এরপরে হলো সিএসসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এছাড়া আরেকটা প্রতিষ্ঠান আছে ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত, যেটাকে বলা হয় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সিডিবিএল, যারা আপনার সকল কিছুকে অনলাইনে এগুলোকে পরিচালনা করে। ইভেন এই যে আমরা বিও অ্যাকাউন্ট গুলো খুলি, এই বিও অ্যাকাউন্ট গুলোর আপনার মূল সার্ভার মানে মূল সবকিছু চলে যায় এই সিডিবিএল এর কাছে। আচ্ছা, এর সাথে সম্পৃক্ত আরেকটা প্রতিষ্ঠান হলো আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা সরকারি একটা প্রতিষ্ঠান, যেটা মূলত পুঁজিবাজারের উন্নয়ন এবং এর স্থিতিশীলতার জন্য তারা কাজ করে। আরো আছে বিএমবিএ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। আপনারা জানেন যে যখনই কেউ কোনো একটা কোম্পানি মার্কেটে তাদের আপনার
শেয়ার ওপেন করতে যায় বা শেয়ার লিস্ট করতে যায়, অর্থাৎ ডিএসসি তে অথবা সিএসসি তে তার কোম্পানিটাকে লিস্টেড করতে যায়, সো লিস্টেড করতে গেলে তাকে আম, বেশ কিছু কার্যক্রম পরিচালনা করতে হয়। এই কার্যক্রমগুলো ব্যক্তি সাধারণত এককভাবে করে না, বরং অন্য আরেকজনের মাধ্যমে বা সহযোগিতায় করে। সো সাধারণত শেয়ার বাজারে লিস্টেড হওয়ার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে, এর মধ্যে একটা নাম হলো আপনার মার্চেন্ট ব্যাংক। এই মার্চেন্ট ব্যাংকগুলো আপনাকে সহযোগিতা করে শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তো এই মার্চেন্ট ব্যাংকগুলোকে যারা নিয়ন্ত্রণ করে বা সমস্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে যারা প্রতিনিধিত্ব করে, তাদের নাম হলো বিএমবিএ। ব্রোকারেজ হাউস স্টেক হোল্ডার কাদেরকে বলে এটা আমরা আলোচনা করে এসেছি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হলো শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করলে কয় টাকায় বিনিয়োগ করতে পারবেন, হয়তো মনে করেন 1 লাখ, কিন্তু 1 লাখ টাকা দিয়ে আমরা যখন শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাব, ভালো কোম্পানির শেয়ার আমরা অনেক সময় কিনতে পারি না। সো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কাজ হলো তারা মানুষের কাছ থেকে দুইটা অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা নেয়, একটা হলো ওপেন এন্ডেড আর একটা হলো আপনার ক্লোজ এন্ডেড। বাংলাদেশে ক্লোজ এন্ডেডটাই হয়, ওপেন এন্ডেডটা খুব বেশি একটা নেই। সো ওইখানে মনে করেন যে আমরা 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ টাকা জমা দিলাম ওই অ্যাকাউন্টের মধ্যে। ওই অ্যাকাউন্টের টাকাটাকে নিয়ে তারা তখন শেয়ার বাজারে বড় বড় জায়গায় বিনিয়োগ করে। এবং আমাদের আসলে সাফিসিয়েন্ট নলেজ তো নেই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে, যথেষ্ট পরিমাণ নলেজ তো নেই, কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে এরকম অনেক বড় বড় ব্যক্তিত্বরা থাকে যারা অ্যানালাইসিস করতে পারে, যারা আপনার এই বিষয়গুলো ভালো করে বুঝে তারপরে তারা বিনিয়োগ করে, যার ফলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থ্রুতে বিনিয়োগ করলে লসের সম্ভাবনাটা কম থাকে। আচ্ছা, এফআরসি এই প্রতিষ্ঠানটি হিসাব ও নিরীক্ষার মান উন্নয়ন এবং সঠিক আর্থিক রিপোর্টিং এর জন্য তারা কাজ করে। আর বিআইসিএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, এটা আরেকটা প্রতিষ্ঠান যারা ক্যাপিটাল মার্কেটে মানুষকে আপনার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা ছোট করে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যাপিটাল মার্কেটের ইতিহাসটা নিয়ে এসেছি। বাংলাদেশের আপনার ক্যাপিটাল মার্কেটের ইতিহাসের সূচনাতে আপনার ক্যাপিটাল মার্কেটটাকে উন্নয়ন করার জন্য 1976 সালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করে এসেছি, আইসিবির প্রতিষ্ঠাটা হয় আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি স্টক মার্কেটের বাংলাদেশের ক্ষেত্রে কবে থেকে শুরু হয়েছিল, 1954, 1954 সাল থেকে বাংলাদেশে মূলত আসলে এই স্টক এক্সচেঞ্জ চলমান ছিল। ঢাকার যে স্টক এক্সচেঞ্জটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এটা তখন ছিল আসলে মূলত সাবেক পূর্ব পাকিস্তান শেয়ার বাজার। এই পূর্ব পাকিস্তান শেয়ার বাজারটাকে পরবর্তীতে স্বাধীনতা লাভ করার পরে সেটাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বানিয়ে ফেলা হয়। বুঝতে পেরেছেন? আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জটা আরো অনেক পরে গিয়ে 1995 সালে প্রতিষ্ঠা লাভ করে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যে সেন্ট্রাল ডিপোজিটরি, এটা 2003 সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। সেন্ট্রাল ডিপোজিটরি যারা সমস্ত কিছুকে অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে, এবং আপনি যখন কোন একটা শেয়ার পারচেজ করেন, ক্রয় করেন, সে শেয়ারটা আপনার কাছে আসতে একটু সময় নেয়। এই সময়ের মাঝে এই শেয়ারটা মূলত থাকে কোথায়, যিনি বিক্রি করেছেন তার পোর্টফোলিও থেকে চলে যায়, চলে গিয়ে এটা সিডিবিএল এর কাছে থাকে, তারপরে সিডিবিএল সেটা আপনার কাছে ট্রান্সফার করে। আচ্ছা, এরপর স্টক ব্রোকারের কথা তো আমরা আলোচনা করেছি। মার্চেন্ট ব্যাংকের কথা আমরা আলোচনা করেছি। বাংলাদেশে এখন বর্তমানে 45টার মতো বিসেক কর্তৃক অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত মার্চেন্ট ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আপনি সরাসরি শেয়ার বাজারে আপনি লিস্টেড হতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, এখানে লিস্টেড হওয়ার জন্য পাবলিক লিমিটেড কোম্পানি হতে হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি লিস্টেড হতে পারে না। এছাড়া আরো আছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং কোম্পানি আছে, ট্রাস্টি কাস্টোডিয়ান আছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আছে। আচ্ছা, এ ছিল আমাদের, জি, এই ছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ক্যাপিটাল মার্কেটের ইতিহাস। এবার আমরা যদি একটু উপমহাদেশের ক্যাপিটাল মার্কেটের ইতিহাসের দিকে যাই, তাহলে সর্বপ্রথম আমরা উপমহাদেশের ক্যাপিটাল মার্কেটের ইতিহাসের মধ্যে পাই হলো 1613 খ্রিস্টাব্দ। 1613 খ্রিস্টাব্দে ইতিহাস বিখ্যাত এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, তারা ভারতে সর্বপ্রথম আগমন করে এবং নিয়মতান্ত্রিক ভাবে তারা তাদের শেয়ারের ক্রয় বিক্রয় শুরু করে 1830 সাল থেকে। কলকাতায়, তখন কলকাতা হলো তখনকার ক্যাপিটাল, এই কলকাতায় নেতাজি সুভাষ রোডে অবস্থিত একটা নিম গাছের তলায় বসে তারা মূলত 1830 সালে তাদের এই শেয়ারের লেনদেন শুরু করে। এখন আমরা চলে যাচ্ছি শেয়ারের এবং এই যে কোম্পানির আপনার সারিয়া বিশ্লেষণে।
আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো ছিল আমাদের একদম প্রাইমারি কিছু আলোচনা। সো এই আলোচনার মধ্যে আপনাদের কারো কোনো কিছু জিজ্ঞাসা বা জানা আছে কিনা, থাকলে একটু বলতে পারেন। আচ্ছা, আমরা মনে করছি কারো কোনো প্রশ্ন নেই, এই জন্য আমরা সামনে চলে যাচ্ছি। সারি বিশ্লেষণ করতে গেলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বিভিন্ন ফকিহগণের ব্যক্তিগত মতামত এবং ফতোয়া, আরেকটা হলো ফিকহি বোর্ডের মতামত। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে অনেক ফিকহি বোর্ড আছে। কারণ হলো বর্তমানে তো আসলে ইজতিহাদের পর্যায়ে উন্নীত এমন আলেম খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু নতুন নতুন অনেক বিষয়গুলো আসছে যেগুলো ইজতিহাদ করে সেগুলোর হুকুম দিতে হয়। সো ওই এককভাবে তো মানুষ এখন হুকুম দিতে পারছে না। তখন দেখা যায় যে অনেকে একত্রিত হয়ে তারা বিভিন্ন আলোচনা পরামর্শ ইত্যাদি করে একটা সিদ্ধান্তে পৌঁছায়। এটাকে বলা হয় আল ইস্তিহাদুল জিমাই। যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আছেন তারা তো খুব ভালো বুঝবেন। আল ইস্তিহাদুল জিমাই মানে হলো আহ অনেককে সম্মিলিত একটা ইস্তিহাদ। সো এই সম্মিলিত ইস্তিহাদ গুলো বর্তমানে ফিকি বোর্ড গুলো করে থাকে। আসুন আমরা একটুখানি দেখি। ব্যক্তিগত ফতুয়ার মাঝে আমরা যাদেরকে খুঁজে পাই এর মধ্যে সর্বপ্রথম আমরা দেখতে পাই যে ভারত উপমহাদেশে আল্লামা ফাতাহ মুহাম্মদ লাখনবী রহিমাহুল্লাহ তাআলা 1907-এ ওনার মৃত্যু। উনি সর্বপ্রথম ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটার নাম হলো ইতরে হিদায়া হালাল হারাম কে আহকাম। সেখানে এই লিমিটেড কোম্পানিকে আব্দে মাজুন বলা হয় এমন গোলাম যাকে আপনার লেনদেন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু সে যখন লেনদেন করতে গিয়ে আপনার ঋণী হয়ে পড়ে, সো তার এই ঋণটা তার মধ্যে সীমাবদ্ধ থাকে। তার এই ঋণটা তার যে মালিক মনিবের কাছে আসে না। তা ওইটার উপরে তিনি এই লিমিটেড কোম্পানিকে কিয়াস করে লিমিটেড কোম্পানির কার্যক্রমকে বৈধতা দিয়েছেন। অতএব লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় এই অনুযায়ী বৈধ হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি 1912 সালে মুফতি আজম মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই, 1952-তে ওনার মৃত্যু। উনি ওনার কেফায়েতুল মুফতির মাঝে কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করাটাকে নাজায়েজ বলেছেন। আচ্ছা, 1932-এ আমরা যদি আবার একটুখানি দেখি, হাকিমুল উম্মাত মুজাদ্দেদে মিল্লাত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা, উনি এই যত যতজন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এর মধ্যে উনি ইমদাদুল ফতোয়ার মধ্যে এ বিষয়ে সবচেয়ে বিশদ আলোচনা করেছেন। উপমহাদেশে এটাকে সর্বপ্রথম বিশদ ফতুয়া বলা হয় এবং বিশদ আলোচনা করে তিনি এই শেয়ারের ক্রয় বিক্রয়টাকে বৈধতা দিয়েছেন। এরপরে 1993-তে মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করাটাকে বৈধ বলেছেন। এছাড়া আমরা যদি দেখি যে ফিকহি বোর্ডগুলোর সিদ্ধান্ত, ইসলামী ফিকহ একাডেমি জিদ্দা, ইসলামী ফিকহ একাডেমি হিন্দ, তারা এটাকে বৈধতা দিয়েছে। এছাড়া বর্তমান বিশ্বে আইওফির ফুল ফর্ম হলো অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা বাহরাইন কর্তৃক একটি প্রতিষ্ঠান যারা বিশ্বময়ী যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য বিভিন্ন মানদণ্ড প্রণয়ন করে, স্ট্যান্ডার্ড প্রণয়ন করে, মেয়ারাত প্রণয়ন করে। বুঝতে পেরেছেন? সো তারাও আপনার এটাকে বৈধতা দিয়েছে এবং এ বিষয়ে সবিস্তার আপনার স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে। 21 নম্বর স্ট্যান্ডার্ড আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি জি বলুন। ওস্তাদ, আমাদের তো এটা ফ্রি ঝুম, 40 মিনিট তো প্রায় শেষ দিকে, 1 মিনিট বাকি আছে। আমরা এটা অফ করে দিই, এরপর নতুন করে আবার লিঙ্ক দিচ্ছি নাকি? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, জি তো আমরা ওস্তাদ। এখানে বন্ধ রাখবো এখন। জি ওস্তাদ, আমি একটু কথা বলবো, আচ্ছা আপনি বের হয়ে গেলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা জি। ভাই মশিউর রহমান ভাই, একটু আপনি ক্যামেরাটা একটু অন করবেন। আপনি ফুল টাইম আপনার এখন আবার মিউট করছেন। ভাই একটু আপনার মিশু সমস্যা হচ্ছে, ফুল টাইম আপনি আনমিউট করে রাখছেন। ভাই এই বিষয়টা খেয়াল রাখবেন তো, কারণ এটা আপনি তো সবাই বড় মানুষ, বারবার বলা